পরের পর্বে আমরা দেখতে পাই ম্যাটের জ্ঞান ফিরেছে আর তারা ক্লাসে যাওয়ার জন্য বেরিয়ে যায়। তারা যখন ক্লাসে যাচ্ছিল তখন এই টিমে অনেক ভয় পেয়ে তাদের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। জেন তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, কিন্তু মেয়েটি কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর তারা ক্লাসে এলে মিসকাত অ্যানাউন্স করে যে কিছুদিনের মধ্যে একটি অ্যাকোয়েন্টেন্স পার্টি অ্যারেঞ্জ করা হবে। এই বলে সে হাসতে থাকে, কিন্তু দেখা যায় কেউই তেমন খুশি হয় না। তখনই সেলিন নামের একটি মেয়ে বলে, মিসকাত, আমার মনে হয় এটা সেলিব্রেট করার জন্য সঠিক সময় নয়, কারণ গত কয়েক সপ্তাহে অনেক স্টুডেন্ট মারা গিয়েছে। মিসকাত তখন বলে, এটা আমার হাতে নেই, ম্যাডাম ভায়োলেট এই সিদ্ধান্ত নিয়েছে আর এই পার্টিটাই শুক্রবারই হবে। সেলিন বলে, কিন্তু আপনার কি এই পার্টিটা বন্ধ করার ক্ষমতা নেই? সে আরো কিছু বলতে যাবে কিন্তু মিসকাত তাকে থামিয়ে দেয়। এরপর তারা লাঞ্চ করার সময় জেন সবাইকে বলে, আমরা এই ইউনিভার্সিটি সম্পর্কে কোনো কিছু না জেনে এখানে প্রবেশ করেছি। আমাদের এখন এই ইউনিভার্সিটির ইতিহাস সম্পর্কে জানতে হবে এবং সমস্ত তথ্য খুঁজে বের করতে হবে, তাহলে আমরা এখান থেকে বের হতে পারবো। এবং তারা সিদ্ধান্ত নেয় এই ইউনিভার্সিটির ইতিহাস সম্পর্কে তারা জানবে। তাই সে ওই সেলিন নামের মেয়েটাকে ডেকে বলে, আমি তোমাকে কোনো আঘাত করব না, আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। সেলিন তাকে নিয়ে যায় কথা বলার জন্য, আর এই ব্যাপারটা নিকি দেখতে পেয়ে তাদেরকে ফলো করতে শুরু করে। এদিকে তারা দুজনে একটি পরিত্যক্ত জায়গায় আসে আর সেলিন তাকে জিজ্ঞেস করে, তোমাকে আমি প্রথমে জিজ্ঞেস করতে চাই যে তুমি কি এই স্কুলের ইতিহাস জানার জন্য তোমার জীবন বাজি রাখতে পারবে? আমি সবকিছুতেই রাজি। সে বলে, তুমি অনেক সাহসী। তখন সেলিন বলতে থাকে, সে বলে, হেল ইউনিভার্সিটির নাম আগে ফিলিপাইন হাই স্কুল ছিল, শুধুমাত্র দুনিয়া আর পাওয়ারফুল স্টুডেন্টরা এখানে পড়াশোনা করতে পারতো। কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে যায় যখন ফাউন্ডার ডক্টর কুইজন তার মেমোরি হারিয়ে ফেলে। সে অনেক ভালো একজন নামকরা সায়েন্টিস্ট ছিল, কিন্তু সে তার রিসার্চের জন্য এই স্কুলের টিউশন ফি কাজে লাগাতো। ধীরে ধীরে সে তার মানুষত্ব হারিয়ে ফেলে। সে তার রিসার্চ নিয়ে এতটাই মগ্ন হয়ে যায় যে স্কুলের স্টুডেন্টদেরকে সে ব্যবহার করতে শুরু করে। সে একটা ফর্মুলা বানানোর চেষ্টা করছিল যেটার মাধ্যমে মানুষ অমর হতে পারবে। কিন্তু একদিন হঠাৎ করে এই স্কুলের সমস্ত এক্সিট ব্লক করে দেওয়া হয়, বাইরে যাওয়ার আর কোনো পথই রাখা হয় না এবং আমাদের এই ইউনিভার্সিটিকে পুরো ফিলিপাইন শহর থেকে গায়েব করে দেওয়া হয়। কিন্তু আমাদেরকে আর কেউই খুঁজে পায়নি, কারণ কারোরই কোনো কিছু করার ক্ষমতা ছিল না। আমি ওইসব স্টুডেন্টদের মধ্যে একজন, যারা প্রথমবারের মতো এই জাহান্নামে এসে ফেসে গিয়েছিল। আমরা একটা গোপন জগতের মধ্যে আটকে গেছি। সে আমাদের সবাইকে তার এক্সপেরিমেন্টের জন্য কাজে লাগাতো, যার ফলে একজন আরেকজনকে মেরে ফেলতে শুরু করে, কেউ আত্মরক্ষার জন্য, আবার কেউ বিদ্রোহের জন্য। আর এই স্কুলে ধীরে ধীরে এত খুন খারাপ হয় যে এই স্কুলের নাম পাল্টে হেল ইউনিভার্সিটিতে পরিণত হয়। আর এভাবে দুইটা দল এখানে তৈরি হয়, যেটার ব্যাপারে তোমরা জানো। আমরা শুনেছিলাম ডক্টর কুইজন তার ফর্মুলা তৈরি করতে সফল হয়েছিল, কিন্তু সে এটা নিজের উপর অ্যাপ্লাই করার আগে মারা যায়। কিন্তু আমরা শুনেছি যে এই ফর্মুলাটা একটা স্টুডেন্ট খুঁজে পেয়েছিল, আর ওই স্টুডেন্ট এখন হেল ইউনিভার্সিটিতেই আছে। বাইরের অনেক সংস্থা এই ইউনিভার্সিটি এখনো খুঁজে বেড়াচ্ছে, কারণ তারা শুধুমাত্র এই ফর্মুলাটা পাওয়ার জন্য পাগল হয়ে আছে। আর এটাই হলো হেল ইউনিভার্সিটির সিক্রেট, যে কেন এখান থেকে কাউকে বাইরে যেতে দেওয়া হয় না। তারা বিশ্বাস করে সেই স্টুডেন্ট এখনো এখানে আছে। হঠাৎ করে সেলিন অন্যরকম হয়ে যায় আর বলে, কিন্তু সেই ব্যক্তির জীবন এখন বিপদে আছে, যা শুনে জেন অনেক অবাক হয়। সে বলে, ছেলেটিকে সেটা তারা জানলে তাকে মেরে ফেলবে। এই বলে সে হাসতে শুরু করে আর বলে, তুমি আর কখনোই এখান থেকে বের হতে পারবে না, কারণ তুমি হেল ইউনিভার্সিটির সিক্রেট জেনে গিয়েছো। এই বলে সে হেসে ওখান থেকে চলে যায়। কিন্তু হঠাৎই তাকে নিকি ধরে বলে, তোমার কি সেলিনের গল্প পছন্দ হয়েছে? কিন্তু এটা তো শুধু গল্পের অর্ধেক, এখনো তুমি পুরোটা জানো না। এরপর জেন ফিরে এসে দেখে সবাই ভয় পেয়ে বসে আছে। কি হয়েছে জানতে চাইলে ভেনেসা বলে, লাইব্রেরিয়ান মিস লিওনারা আমাদেরকে বলেছে আমরা যে তথ্য খুঁজছি সেটার শাস্তি হলো চিরতরে এখানে আটকে যাওয়া। সে তাদেরকে একটা কাগজ দেয় এবং কোনো কিছু খুঁজতে নিষেধ করে দেয় এবং এখান থেকে পালিয়ে যেতে বলে। কিন্তু তারা কিভাবে পালাবে? সে বলে তাদেরকে র্যাঙ্ক বাড়াতে হবে। এটা শুনে সবাই বলে, কিসের র্যাঙ্ক? পুরো হেল ইউনিভার্সিটির টপ 10 র্যাঙ্কের মধ্যে যেতে হবে। আর এটাই হলো সেই লিস্ট। বর্তমানে রেস সিলভানিয়া টপ র্যাঙ্কিং এ আছে। তারা সেখানে 10 জন টপ র্যাঙ্কিং এর স্টুডেন্টদের নাম দেখতে পায়। 3 নম্বরে তারা নাজের নামের একটি নাম দেখতে পায়। তারা এটা দেখে বলে, এটা হয়তো ব্ল্যাক গ্যাং এর লিডার। মিয়া জেনকে জিজ্ঞেস করে সেলিন তাকে কি বললো, কিন্তু জেন তাদেরকে এসব কিছু বলে না, কারণ সে তার বন্ধুদেরকে বিপদে ফেলতে চাইছিল না। আর এরপর পার্টি পোস্টার নিয়ে 2 জন ছেলে মারামারি শুরু করে দেয়, কিন্তু প্রিন্সিপাল সেটা দেখেও তাদের কিছু বলে না। তখনই সেখানে এসে তাদেরকে থামিয়ে দেয়। তখনই প্রিন্সিপাল স্টেজে উঠে সবার উদ্দেশ্যে বলে, শুক্রবারের মধ্যে ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে আর এই ইভেন্টে সবাইকে ছদ্মবেশে আসতে হবে, তাই সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। কিন্তু কেউ কালো অথবা লাল রঙের মাস্ক ব্যবহার করতে পারবে না, কারণ এই কালারগুলো 2টি গ্যাংয়ের কালারের মাস্ক। যারা গ্যাংয়ের বাইরে তারা এই কালার পরতে পারবে না।
আর ওই দিন রাতে ব্লাডি নাইট বন্ধ ঘোষণা করা হবে। সেদিন কাউকে হত্যা করা নিষেধ, কেউ যদি এই রুলস ভঙ্গ করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সে তখন এসকে ডাকে বাকি অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য। এস সবাইকে বলে সে ওই দিন ইভেন্টে অংশগ্রহণ করবে না, কিন্তু সবাইকে সে সাবধান করে বলে আমি তোমাদের উপর নজর রাখবো। এরপর জেন স্কুলের দেয়ালে একটা নোটিশ দেখতে পায়, যেখানে লেখা ছিল স্টুডেন্ট গভর্নমেন্ট প্রেসিডেন্ট সেক্রেটারি পজিশন নিয়োগ দেওয়া হবে, মানে ফ্রিজকে এসে সেক্রেটারি পজিশন থেকে বাদ দিয়ে দিবে। আর তখনই সেখানে ফ্রিজে এসে তার সাথে ঝগড়া করা শুরু করে দেয় আর বলে তুমি আমার পথ কেন আটকে আছো, আমি হলাম এখানকার সুপ্রিমের সেক্রেটারি। জেন বলে তুমি কি পড়তে পারো না? ফ্রিজ বলে এটা জাস্ট একটা কাগজ, আমি এখন আমার পজিশনে হারাইনি। জেন হেসে বলে তোমাকে অলরেডি তোমার পজিশন থেকে লাথি মেরে সরিয়ে দেওয়া হয়েছে। তখন জেন কাগজটা ছুঁড়ে তার মুখে ছুঁড়ে মারে, এতে ফ্রিজে প্রচন্ড রেগে গিয়ে তার চুল ধরে তাকে মারতে শুরু করে, আর এতে জেন আঘাত পেয়ে তার মাথা থেকে রক্ত বের হয়। তখন অনিল এসে সেও তাকে মারতেই যাবে, কিন্তু তখনই সেখানে এসে তার হাত ধরে ফেলে আর বলে আরেকবার যদি তোমরা তার গায়ে হাত দাও তাহলে এটা হবে তোমার থার্ড ওয়ার্নিং। এস চিৎকার করে সবাইকে রুম থেকে বের হয়ে যেতে বলে। এরপর সে জেনকে মেডিকেল রুমে নিয়ে আসে আর নার্সকে বলে আমি আমার সেক্রেটারি কপালে কোনো দাগ দেখতে চাই না, এই বলে সে চলে যাচ্ছিল। তখন জেন তাকে ডেকে বলে আমি এখনো সেক্রেটারি পজিশনের জন্য হ্যাঁ বলিনি, কিন্তু এস কোনো কথা না বলে চলে যায়। অনেকক্ষণ পর জেনের জ্ঞান ফিরলে দেখতে পায় তার বন্ধুরা সবাই তার পাশে বসে আছে। তখনই সেখানে অনিল এসে তার সামনে হাঁটু গিরে বসে ক্ষমা চাইতে থাকে, যা দেখে তো সবাই হতবাক হয়ে যায়। সে প্রচন্ড অনুরোধ করতে থাকে তাকে যেন ক্ষমা করে দেওয়া হয়। এক পর্যায়ে মাথা নত করে কান্না শুরু করে দেয় আর বলে মিস জেন প্লিজ আমাকে ক্ষমা করে দিন, কারণ আমি এখনই মরতে চাই না। জেন তখন তাকে ক্ষমা করে দেয় আর এখান থেকে চলে যেতে বলে। তারা জেনকে জিজ্ঞেস করে ভাইস প্রেসিডেন্ট কেন তার কাছে ক্ষমা চাইলো। সে বলে তোমরা এটা নিয়ে ভেবো না, এটা তেমন কিছু না। আর এরপর পার্টির দিন চলে আসে। তখন আমরা জেনদেরকেও দেখতে পাই, তারাও মাস্ক পরে পার্টিতে যোগ দিয়েছে আর তারা বলে আজকে এই জায়গাটা নর্মাল স্কুলের মতোই মনে হচ্ছে। তখনই সেখানে লাল চুলওয়ালা ছেলেটাকে মিয়া আবারও দেখতে পায় আর সে বাকিদেরকেও দেখায়। এরপর সেখানে ফ্রিজ এসে অ্যানাউন্স করে যে সে আজকে রাতের হোস্ট। সে সবার প্রশংসা করে বলে সবাইকে অনেক সুন্দর লাগছে, কিন্তু জেনদেরকে সে সবার সামনে অপমান করে। এরপর সে প্রিন্সিপালকে স্টেজে ডাকে আর প্রিন্সিপাল পার্টি শুরু করতে বলে আর সবাই তখন নাচানাচি শুরু করে দেয়। জেন বুঝতে পারে না যে সে কি করবে, তাই সে রেগে গিয়ে ড্রিঙ্কস করতে থাকে আর বিরক্ত হয়ে তাদের থেকে দূরে চলে আসে। তখনই তার ড্রিঙ্কসটা ডেভ নিয়ে খায় আর এইদিকে ওই ড্রিঙ্কস পান করার ফলে জেনের অনেক খারাপ লাগছিল, তার অনেক মাথা ঘুরতে থাকে। তখনই কেউ একজন এসে তাকে বলে যদি তুমি এই পজিশন একসেপ্ট করে নাও তাহলে তোমার হাতে ছুরি তুলে নিতে হবে। সে তোমাকে একবার বাঁচিয়েছে কিন্তু সবসময় বাঁচাতে পারবে না। ছেলেটার মুখেও কালো মাস্ক ছিল। তখন হঠাৎ করে ডেভ অজ্ঞান হয়ে যায়। এই ঘটনায় তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। তখনই ম্যাটের জেনের কথা মনে পড়ে, কারণ জেনও এই ড্রিঙ্কস পান করেছে, তাই সে তাড়াতাড়ি করে জেনের কাছে চলে আসে। এদিকে জেনের অবস্থা খারাপ হয়ে যায়। জেন তখন সেখানে অজ্ঞান হয়ে গেলে কালো মাস্ক পরা ছেলেটা খুশিতে লাফাতে শুরু করে আর তখনই সেখানে ম্যাট চলে আসে আর সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এদিকে ডেভের খারাপ অবস্থা দেখেও প্রিন্সিপাল ঘোষণা করে একজনের জন্য পুরো পার্টিটা নষ্ট করা যাবে না, যা শুনে তারা অবাক হয়ে যায় আর ভেনেসা প্রিন্সিপালকে গালাগালি করতে থাকে। এরপর নার্স বলে যে তাদেরকে আসলে হাই পাওয়ারের ড্রাগ দেওয়া হয়েছে যেটার মধ্যে বিষ আছে। ডেভ তো ঠিক হয়ে যাবে, কিন্তু জেনের শরীরে এটা ভিন্নভাবে এফেক্ট করেছে, যা শুনে তারা অবাক হয়ে যায়, কারণ ডেভ জেনের থেকে অনেক বেশি পরিমাণে ড্রিঙ্কস করেছিল। কিন্তু তারপরও ডেভ ঠিক আছে আর জেনের অবস্থা অনেক খারাপ হয়ে আছে। তারা নার্সকে ওষুধ দিতে বলে, কিন্তু নার্স বলে এটা ডক্টর দিবে আর ডক্টর এখন ব্যস্ত আছে, এই বলে সে চলে যায়, কারণ এই মুহূর্তে তার চিকিৎসা করা না হলে সে মারা যেতে পারে। তখন বাইরে আমরা লাল চাদরে ঢাকা কাউকে দেখতে পাই আর তার হাতে একটা ওষুধ ছিল। তখনই সে ওষুধটা মেডিকেল রুমে ছুড়ে দেয়। ম্যাট দেখে সেটার সাথে একটা চিরকুট আছে, যেখানে এটা তাড়াতাড়ি জেনকে খাইয়ে দিতে বলা হয়েছে, কিন্তু তারা এটা বিশ্বাস করতে পারছিল না, যদি এটা খাওয়ার পর তাদের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। কিন্তু ম্যাট বলে আমাদের কাছে কি আর কোনো উপায় আছে? আমরা যদি এখনই কিছু না করি তাহলে তারা মারা যাবে। সে তখন তাদের দুজনকে ওষুধ খাইয়ে দেয়, কিন্তু এদিকে তাদের দুজনের কোনো উন্নতি হচ্ছিল না। আর তখনই হঠাৎ ডেভের জ্ঞান ফিরে আসে, কিন্তু জেনের জ্ঞান এখনো ফিরেনি। তারা বুঝতে পারে না এটার কারণ কি। আর তখনই সেখানে লাল চাদর পরা সেই মেয়েটাকে আমরা দেখতে পাই। সে মেডিকেল রুমে আসে। তারা জিজ্ঞেস করতে থাকে তুমি কে? সে বলে আমি তোমাদের শত্রু নই, আমি তোমাদের সাহায্য করার জন্য এখানে এসেছি। এটা বলতে বলতেই সে জেনের বুকে কিছুটা কেটে দেয়। ম্যাট আবারও ওই ওষুধটা খাইয়ে দিলে তখনই জেনের জ্ঞান ফিরে আসে। মেয়েটি বলে এই ওষুধটা রক্ত পরিষ্কার করবে। প্রথমে এটা কাজ করেনি, কারণ সে ঘুমিয়েছিল, এজন্য আমি তার বুক কেটে দিয়েছি যেন সে জেগে যায়।
তারা জেনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর এরই মধ্যে মেয়েটি হঠাৎ করে গায়েব হয়ে যায়। পরদিন জেন আর ডেভ পুরোপুরি সুস্থ হয়ে যায়, যা দেখে তারা সবাই অনেক অবাক হয়ে যায়। আর ভেনেসা বলে তোমরা কি সত্যি একদম সুস্থ? কিন্তু তারা বলে তারা একদম সুস্থ হয়ে গেছে এবং আগের থেকে অনেক ভালো আছে। জেন বলে কিন্তু ওই মেয়েটা কে ছিল যে আমাদেরকে বাঁচালো? তখনই টিচার চলে আসলে জেন ক্লাসে চলে যায়। তখন ক্লাসে সেলিন নামে মেয়েটি তাকে বিরক্ত করতে থাকে আর বলে তোমার কাউকে বিশ্বাস করা উচিত নয়, এমনকি তোমার বন্ধুদেরকেও না। জেন তখন বিরক্ত হয়ে ক্লাস থেকে বেরিয়ে আসে আর তখনই সে আবারও সেই মেয়েটাকে দেখতে পায়। মেয়েটি কিছু একটা দেখে ভয় পাচ্ছিল, সে তার পেছনে যেতে শুরু করে আর জেনকে যেতে দেখে মেয়েটাও তার পিছনে। এদিকে জেন ওখানে এসে মেয়েটাকে খুঁজছিল আর বলছিল আমি তোমাকে সাহায্য করতে চাই। সে দরজা খুলে মেয়েটির এই অবস্থা দেখে চিৎকার করতে থাকে আর তখনই সেখানে সবাই চলে আসে। মেয়েটির এই অবস্থা দেখে জেনের বমি চলে আসে আর তখনই স্টুডেন্ট গভর্নমেন্ট অ্যাডমিন এসে সবাইকে তাড়িয়ে দেয় আর জেনকে তার অফিসে নিয়ে যেতে চায়। তারা বলে জেন কিছুই করেনি, মেয়েটির আগেই এই অবস্থা হয়েছে। সে বলে আমরা শুধু তার সাথে কথা বলবো। এরপর সেখানে জেন এসে দেখে এস পায়ের উপর পা তুলে বসে আছে। এস তাকে বুঝতে বলে। জেন তাকে সরাসরি বলে যদি এটা ওই মেয়েটার ব্যাপারে হয়ে থাকে তাহলে আমি বলতে চাই আমি এটার সাথে যুক্ত নই। এস বলে তুমি কি ভুলে গিয়েছো তুমি প্রেসিডেন্টের সামনে বসে আছো? যাই হোক আমি তোমার ব্যাপারে বলার জন্য ডেকেছি, তোমার এসএসজি সেক্রেটারি পজিশনের জন্য। জেন বলে আমি কতবার বলবো যে আমি এই পজিশনের জন্য আগ্রহী নই। এস বলে আমি তোমার মতামত চাইনি, তাই তোমাকে এটা করতেই হবে। জেন বলে আমি এটা করতে চাই না। এস বলে তুমি হয়তো জানো না যে এসএসজি সেক্রেটারি হলে তুমি কতগুলো সুযোগ সুবিধা পাবে। একবার তুমি এই পজিশনে পেয়ে গেলে তুমি সবাইকে কন্ট্রোল করার ক্ষমতা পাবে এবং মানুষ তোমাকে ভয় পেতে শুরু করবে। জেন তখন বলে আমি এটা ভেবে দেখবো। তখন এস তাকে জিজ্ঞেস করে তুমি এখন কেমন আছো? গত রাতে ব্যাপারে আমি জানতে পেরেছি। জেন বলে তুমি কোন ব্যাপারে জিজ্ঞেস করছো? কারণ অনেক কিছু তো ঘটে গিয়েছে। সে দাঁড়িয়ে যায় আর বলে আমার ক্লাস আছে, আমাকে চলে যেতে হবে। এই বলে সে চলে যাচ্ছিল। তখন এস বলে আমি জানি তোমার সাথে এটা কে করেছে আর তুমিও জানো যে এটা কে করেছে, শুধুমাত্র মানতে চাইছো না। এরপর জেন ক্লাসে যাচ্ছিল, তখন তার টিচার তার সাথে কথা বলতে চায়। এরপর টিচার তাকে জানায় যে সে আসলে একজন ডিটেকটিভ এবং একজন সিক্রেট এজেন্ট যে এখানে ইনভেস্টিগেশনের জন্য এসেছে। সে বলে আমরা অনেকদিন যাবত এই জায়গাটাকে মনিটর করছিলাম, কিন্তু আমরা কোনো ইনফরমেশন পাচ্ছি না। এই স্কুলের প্রতি আমাদের আইনগত কোনো অধিকার নেই আর এই জন্যই আমরা গোপনে ইনভেস্টিগেশন করতে বাধ্য হয়েছি। 1 মাস হলো আমি এখানে এসেছি, কিন্তু জানি না যে কিভাবে সবাইকে বাঁচাবো আর এর জন্য আমার তোমার হেল্প লাগবে। কিন্তু জেন বলে আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না, কারণ আমি এখানকার একজন সাধারণ স্টুডেন্ট, আমি এসবের সাথে জড়িত নই। সে বলে তুমি আমাদের বড় হাতিয়ার হতে পারো যদি তুমি এস এর অফার গ্রহণ করো, কারণ এটা হতে পারলে তোমার হাতে অনেক ইনফরমেশন চলে আসবে। এখানে একটা সিক্রেট ল্যাব আছে যেখানে ওই ফর্মুলাটা রিসার্চ করা হয়েছিল, তুমি ওই ল্যাবের লোকেশন খুঁজে পেতে পারবে। সে বলে ডক্টর কুইজন আসলে মারা যায়নি, বরং তাকে হত্যা করা হয়েছিল এই ফর্মুলাটা নেওয়ার জন্য। তাদের কাছে ফর্মুলার কপি রয়েছে কিন্তু সেটা অসম্পূর্ণ। ডক্টর কুইজন একজন স্টুডেন্টকে বেছে নিয়েছিল যে সমস্ত উপাদান একটা জায়গায় লুকিয়ে রাখবে আর এরপর থেকে এটার লোকেশন কেউই জানে না। এখন তাদের আসল উদ্দেশ্য হলো ওই ফর্মুলাটা খোঁজা। তারা এখন ওই ল্যাবের মধ্যেই এটা খুঁজে বেড়াচ্ছে, তাই আমাদেরকে ল্যাবটা খুঁজে বের করতে হবে এবং তাদেরকে থামাতে হবে। তাই আমি তোমার সাহায্য চাই, তোমাকে অবশ্যই এই অফারটা গ্রহণ করতে হবে। তুমি একমাত্র যার সাহায্যে আমরা এই জাহান্নাম থেকে বের হতে পারবো। জেন বলে কিন্তু আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। এরপর জেন ফিরে এলে ভেনেসা বলে তুমি এতক্ষণ কোথায় ছিলে? তারা নিয়ে যাওয়ার পর তোমাকে কি বললো? তারা কি তোমায় টর্চার করেছে? আর বলে না, তারা আমাকে কোনো মারধর করেনি। আর এরপর সে একটা বই পড়তে শুরু করে। ম্যাট বলে এটা করা বোকামি, কারণ এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। যদি থাকতো তাহলে আমরা এতদিনে খুঁজে পেতাম। জেন বলে তাহলে কি আমরা হার মানবো? ম্যাট বলে না, কারণ আমরা প্রমিস করেছিলাম যে এখান থেকে আমরা সবাই বের হব। একমাত্র ম্যাটই আছে যাকে সে মন থেকে বিশ্বাস করতে পারে। সে তার হাত ধরে ম্যাটকে ধন্যবাদ জানায়, কিন্তু তখনই র্যাক থেকে সব বইগুলো পড়ে যেতে থাকে। আমরা দেখি এস সেখানে ছিল আর এসব দেখে সে অনেক রেগে গিয়েছিল। এস ওখান থেকে চলে যায় আর তারা বলতে থাকে এটা কি ভূমিকম্প ছিল? তারা বুঝতে পারে না যে ব্যাপারটা কি হলো। এরপর ব্লাডি নাইট শুরু হয় আর সবাই বাইরে প্রচুর মারামারি করতে থাকে। এদিকে জেন সিক্রেটারি পজিশন নিয়ে চিন্তা করছিল। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। যদি এসকে সে হ্যাঁ বলে তাহলে সে অনেক পাওয়ার পাবে, কিন্তু এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আর অন্যদিকে সাল আলভারেজ যে একজন সিক্রেট এজেন্ট, সে আমার থেকে সাহায্য চাইছে। যদি তারা দুজনে আমাকে মিথ্যা বলে থাকে, সে অনেক চিন্তিত হয়ে যায়। এদিকে স্কুলের প্রত্যেকটা জায়গায় শুধু রক্ত লেগেছিল। সকালে সবাই সেগুলো পরিষ্কার করছিল। তখনই জেন সবাইকে বলে আমি তোমাদের সাথে পরে দেখা করছি, আমার একটা জরুরি কাজ আছে। এই বলে সে চলে যায়। আমরা দেখি জেন এসের কাছে এসেছে আর এস তাকে নতুন ইউনিফর্ম দিচ্ছে, মানে সে এসের অফার অ্যাকসেপ্ট করেছে।
আর তখনই সেখানে জেন আর এস চলে আসে। তারা তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ জেন সুপ্রিম সেক্রেটারি ব্যাচ পড়েছিল। কিছু ছেলেমেয়েরা প্রথমে তাকে নিয়ে মজা করে, কিন্তু তারা পরে বুঝতে পারে জেন সত্যি সেক্রেটারি হয়ে গেছে। এজন্য তারা তাকে সরি বলতে থাকে। কিন্তু জেনের রূপ হঠাৎ করেই চেঞ্জ হয়ে যায়, আর সে সবাইকে বলে তোমরা আমার চোখের সামনে থেকে সরে যাও। সে তার বন্ধুদের সাথে কথা বলতে চায় না, কিন্তু এস তাকে এখান থেকে চলে যেতে বলে। তাই সে তাদের সাথে কথা না বলে সেখান থেকে চলে যায়, যা দেখে তার বন্ধুরা অনেক অবাক হয়। আর এখানেই শেষ হয় পার্ট 2। যদি পার্ট 3 দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যেন নতুন ভিডিও আপলোড করার পর নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পারেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।